সমতলে বস্তু কণার তৃতীয় লেকচারে সবাইকে স্বাগতম। এই লেকচারে হচ্ছে আমরা 9.1 এর আরেকটা টাইপ দেখার ট্রাই করব। ওই টাইপটা হচ্ছে আমাদের খুবই ফেমাস, খুবই আসা একটা টাইপ, সেটা হচ্ছে নদী নৌকা রিলেটেড। সো নদী নৌকা রিলেটেড এখানে অনেকগুলো প্রবলেম আমাদের আছে। তো আমরা ইম্পর্টেন্ট প্রবলেমগুলো একটু দেখে দেখে করার ট্রাই করব। সো আমরা শুরু করতেছি আমাদের টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার 3 হচ্ছে আমাদের নদী ও নৌকা। সো নদী ও নৌকা আসলে করার আগে আমাদের এই একটা বক্স খুব ভালো মতো বুঝতে হবে, কারণ এই বক্সে ভাইয়া চেষ্টা করবো সবগুলো ফর্মুলা একটু ভালো মতো লিখার আর কি। তো এই বক্সটা আসলে আমরা ফিজিক্সেও পড়ছি, কিন্তু আসলে হয়তো আমাদের অনেকের মনে থাকে না বা আসলে অনেক প্রবলেম হয়ে যায়। তো আমরা একটু জিনিসটা রিক্যাপ করি যে আসলে নদী নৌকা রিলেটেড যে ফর্মুলা গুলো আমাদের লাগবে সবগুলো এই একটা চার্টের মধ্যে ফিল আপ করবো। তো নদী নৌকা রিলেটেড আমাদের তিনটা কেস সাধারণত হইতে পারে। জেনারেলি তিনটা কেস হয়। একটা হচ্ছে যে কোনো কেসে নদী পার, মানে আমাদের থেকে একটা নদী দেওয়া আছে, নদীর সাথে পুকুরের একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে ভাই নদীর পানিতে স্রোত থাকে, পুকুরের পানিতে স্রোত থাকে না। তো এখানে আমরা তিনটা নদী নিচ্ছি, এখানে একটা নদী, এখানে একটা নদী, তিনটা কলামে তিনটা নদী। তো প্রথম কেসটা হচ্ছে আমাদের যে কোনো কেসে নদী পার, মানে হচ্ছে আমরা যে কোনো একটা ডিরেকশনে আলফা কোণে নদীটা আসলে পার হব। আমাদের যে কোনো মতো ইচ্ছা মতো একটা অ্যাঙ্গেলে আমরা আসলে জাম্প করব। আর সর্বনিম্ন সময় মানে তো হচ্ছে সর্বনিম্ন সময়ে যদি টাইমটা যদি মিনিমাম করতে চাই তাহলে কত কোণে জাম্প করা লাগবে এটা চেক করতে হবে। আরেকটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে, মানে তো হচ্ছে আমি যদি সবচেয়ে মিনিমাম ডিস্টেন্স কভার করতে চাই তখন আমাকে কিভাবে জাম্প করা লাগবে। সো কেস তিনটা স্টাডি করার আগে আমরা আস্তে আস্তে একটু ঘটনাটা দেখি। প্রথমে আমি যদি এখানে জাম্প করার চিন্তা করি, সাপোজ এই কেসটাতে যে কোনো কেসে নদী পারের ক্ষেত্রে, তো আমি সিদ্ধান্ত নিলাম আমি আসলে আলফা কোণে এইভাবে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে সাপোজ ভি বেগে আসলে আমরা এখান থেকে রওনা দিব। সো ভি বেগে যদি রওনা দিতে চাই আমার কাছে একটা অ্যাঙ্গেল লাগবে, সাপোজ ধরে নিচ্ছি আমি এখান থেকে আলফা কোণে আসলে রওনা দিচ্ছি, আলফা কোণে রওনা দিলাম। সো তাহলে আমি আসলে কোন দিকে যাব? তো আমার ডিরেকশনটা তখন আসলে হবে ভাই এই ডিরেকশন বরাবর, এটা হচ্ছে তার লব্ধি ডিরেকশন, লব্ধিটা আমি ধরতেছি ডাব্লিউ। আচ্ছা, তো আমি একটা লব্ধি বেগে সামুদ্রিক সূত্র অনুযায়ী আমি একটু দূরে গিয়ে পৌঁছাবো, সাপোজ এইখান থেকে এইখানে গিয়ে আসলে পৌঁছাচ্ছি। আচ্ছা, ফাইন। তো এখন আমাদের আসলে এই কেসটা যদি একটু স্টাডি করতে চাই, এখানে প্রথমে আমাদের এটাকে আমি যদি দুইটা উপাংশে ভাগ করে ফেলতে পারি, এই বি যেটা আছে, বিটাকে দুইটা উপাংশে ভাগ করা যায়। একটা হচ্ছে যে এদিক বরাবর, সেটা হচ্ছে যে এই ডিরেকশন বরাবর, সেটা হচ্ছে আণবিক উপাংশ, এটাকে বলতে পারি আমরা ভি কস থিটা, বি কজ আলফা, সরি বি কজ আলফা, যেটা কিনা ইউ এর ডিরেকশন বরাবর। আরেকটা আছে এটা লম্ব ডিরেকশনে, আমাদের ভি বরাবর লম্ব ডিরেকশনে একটা উপাংশে ভাগ করা যায়, সেটা হচ্ছে ভি সাইন আলফা। সো যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কস, যার সাথে অ্যাঙ্গেল না তার সাথে সাইন, এটা হচ্ছে যে আমাদের উপাংশে ভাগ করার একটা নীতি আর কি। So, আমরা উপাংশে ভাগ করলাম। সো ভাগ করলে দেখতে পাবো এদিক বরাবর সামনে ভি এখন কাজ করতেছে না, ভি কে দুইটা কম্পোনেন্টে ভাগ করে ফেলছে, একটা ভি কজ আলফা, একটা ভি সাইন আলফা। এখানে ঠিক লম্ব বরাবর কাজ করতেছে আসলে ভি সাইন আলফা। তো লম্ব বরাবর কাজ করতেছে মানে সে বেসিক্যালি নদীটাকে পার করার ট্রাই করতেছে, সে ওই প্রান্তে নিয়ে যাওয়ার ট্রাই করতেছে। অন্যদিকে ইউ যেটা আছে, ইউটা স্রোত বরাবর কাজ করতেছে, ইউ তো ভাইয়া স্রোতের বেগ। আর ভি কজ আলফা এটা হচ্ছে স্রোতকে আরো হেল্প করতেছে, স্রোতের দিকে ধাক্কাটা দিচ্ছে। তখন তারা মিলিত ইফেক্ট যেটা আছে তাদের প্লাস যে অংশ যেটা আছে, ইউ প্লাস ভি কজ আলফার মিলিত ইফেক্ট যোগফলটা আসলে নদীটা স্রোত এটা আসলে এক পাশে ঠেলে নিয়ে যাওয়ার ট্রাই করতেছে। এটা নদী পারে খুব একটা ভূমিকা রাখতেছে না। তো একমাত্র হেল্প করতেছে এখানে ভাই বি সাইন আলফা, যেটা সামনের দিকে ক্রিয়া করতেছে। ওকে, আপাতত এই কনসেপ্টটা মাথায় রাখবো আমরা। আচ্ছা, এখন যদি আমি একটু চেক করতে চাই কারণ লব্ধি বেগটা কত। সো লব্ধি বেগের মানটা যদি ডাব্লিউ এটা বের করতে চাই, ডাব্লিউ সূত্রটা আসবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমাদের রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি, আমাদের সাথে আসবে কজ আলফা। এটা আসতেছে লব্ধি বেগের ফর্মুলা। আচ্ছা, অন্যদিকে আমি যদি আসলে সময় বের করতে চাই, টাইম টি, তো টি এর ক্ষেত্রে এখানে কে ভূমিকা পালন করতেছে আগে একটু বুঝতে হবে। টিটা আসলে কার কি জন্য পার হচ্ছে? টিটা আসলে বেসিক্যালি আমাদের কোনটা হবে যে সোজাসুজি যে ব্যাগটা কাজ করতেছে, এখানে কি ভাই বি কজ আলফা আর ইউ কি আমাদের নদীটা পার করতে হেল্প করতেছে? আনসার হচ্ছে না। এখানে একমাত্র সামনের দিকে নিয়ে যেতে হেল্প করতেছে বেসিক্যালি আমাদের বি সাইন আলফা, কারণ এটাই সামনের দিকে ক্রিয়া করতেছে। ভি তো এখানে নাই, কারণ বি কে তো দুইটা ভাগে ভাগ করে ফেলছি। তো এখানে নদীটা আসলে নদীর প্রস্থ আমি চিন্তা করতেছি ডি, ডিটা হচ্ছে আমি চিন্তা করতেছি নদীর প্রস্থ, এই নদী যেটা আছে নদীটা যে প্রস্থটা আছে প্রস্থটা হচ্ছে আমি ডি চিন্তা করতেছি, দুই তিনটা নদীর প্রস্থ হচ্ছে আমাদের ডি। আচ্ছা, তো এখন ডি, এই ডি পরিমাণ দূরত্ব, যেহেতু আমাদের এখানে সমবেগের কনসেপ্ট, আমাদের এই প্রথমে বলছি 9.1 আমরা যা দেখবো সবই সমবেগ, তাহলে সমবেগের সূত্র ইউজ করতে হবে। তাহলে টি এর ফর্মুলা হচ্ছে ডি ডিভাইড বাই ভি। এখন ভি কোনটা ইউজ করবো এখানে? নদী পার করতে যে ব্যাগটা হেল্প করতেছে সেটা হচ্ছে ভি সাইন আলফা, এই জন্য এখানে নিচে দিব আমরা ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আচ্ছা, টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। ওকে,
আরেকটা জিনিস আছে এখানে, আমি যদি সোজা বরাবর ভাইয়া নদীটা দিয়ে যেতাম তাহলে আসলে আমি এই প্রান্তে গিয়ে পৌঁছাইতাম, এই জায়গায় গিয়ে পৌঁছাইতাম, এই পয়েন্টে। কিন্তু আমি কি এই পয়েন্টে অ্যাকচুয়ালি পৌঁছেছি? না, আমি পৌঁছে গেছি এই পয়েন্টে। তাহলে আমি একটা নির্দিষ্ট দূরে সরে গেছি। ঠিক কতটুকু সরে গেছি, এই যে এই ডিস্টেন্সটাকে আসলে বলা হয় 500 সরণ বা এক্স। এই 500 সরণটা যদি আমি একটু বের করতে চাই, 500 সরণটা কেমনে বের করবো একটু দেখো। সো 500 সরণের একটা ফর্মুলা নতুন করে লেখা যায়, এটাকে বলা হয় 500 সরণ। 500 সরণ। সো 500 সরণ যেটা আছে এটাকে এক্স দ্বারা ডিনোট করা হয়। এক্স এর ফর্মুলাটা আসলে কি হবে? এই 500 সরণের জন্য কে দায়ী আগে ফার্স্টে বুঝতে হবে। এই যে এক্স যেটা আছে, এই এক্স এর জন্য কে দায়ী? এটা আমাদের বেসিক্যালি বি প্লাস ইউ প্লাস ভি কজ আলফা, এই ব্যাগটা দায়ী। এটাই বেসিক্যালি তাকে একদিকে ঠেলে নিয়ে গেছে। তাহলে আমাদের 500 সরণের ফর্মুলাটার ক্ষেত্রে বি হচ্ছে আমাদের এটা বেসিক্যালি ইউ প্লাস ভি কজ আলফা। এবং এটা কতক্ষণ ধরে আসলে ওই পাশে গেছে, 500 সরণটা হয়েছে, এই সরণটা হয়েছে, এটা হচ্ছে প্রায় যতক্ষণ ধরে নৌকাটা চলছে। নৌকাটা কতক্ষণ ধরে চলছে? টি সময় ধরে চলছে। তো তাহলে ফর্মুলাটা আছে এস ইকুয়াল টু ভিটি, কারণ সমবেগ, কারণ এটা একটা দূরত্ব। তো আমি এস এর জায়গায় এক্স লিখতেছি, আর এটা আসলে ভি এর মানটা আসবে ইউ প্লাস ভি কজ আলফা। এবং এটা কতক্ষণ ধরে ক্রিয়া করছে? এটা টি সময় ধরে ক্রিয়া করছে, তাহলে ইনটু হবে টি। তো এটার মাধ্যমে আমি আসলে 500 সরণটা বের করে ফেলতে পারতেছি। 500 সরণ হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা ইনটু টি। এটা হচ্ছে নদীটা এক পাশে সরে যেতে কতটুকু দূরত্ব কভার করছে। এবার আসি পরেরটাতে, সর্বনিম্ন দূরত্ব। এই কেসটা আমরা একটু ট্রাই করি যে সেকেন্ড কেসটা আসলে কি বোঝাচ্ছে। এই কেসটা বলতেছে সর্বনিম্ন দূরত্বে নদীটা কিভাবে পার হওয়া যাবে। তাহলে একটু চিন্তা করো, আমি টাইমটাকে মিনিমাম করতে চাচ্ছি, টাইমটা টিটাকে আসলে করতে চাচ্ছি মিনিমাম। তাহলে একটু চিন্তা করো টিটা কিভাবে মিনিমাম করা যাবে। টিটাকে মিনিমাম করার জন্য আমাদের এই সূত্র একটু ভালো মতো খেয়াল করতে হবে, যে আমাদের টি ইজ ইকুয়াল টু ভি সাইন আলফা। এই সূত্র একটু ভালো মতো খেয়াল করি। এখানে ডি যেটা আছে, এই টিটা বেসিক্যালি ডি এবং ভি এর উপর ডিপেন্ডেন্ট, মানে নদীর প্রস্থ এবং নৌকার বেগের উপরে। তো স্বাভাবিক আমাদের যে নদীর প্রস্থ যদি বেশি হয় তাহলে ওই নদীটা পার হতে বেশি সময় লাগবে। সো কিন্তু একটা নদী যদি আমার কাছে দেয়া থাকে, ওই নদীটার উপর তো আমার কোনো কন্ট্রোল নাই। আমি তো চাইলে নদীটার প্রস্থটা আসলে কমা দিতে পারতেছি না, ভালো লাগতেছে না, নদীর প্রস্থটা একটু কমা দিলাম দুই সাইড থেকে। এটা তো ভাই পসিবল না। তো দ্যাট মিনস আমি ডিটার উপর আমার বেসিক্যালি কোনো কন্ট্রোল নাই, ডিটা আমি চেঞ্জ করতে পারি না। ওকে ফাইন। আবার দেখো, নৌকার বেগের উপর কি আমাদের কোনো কন্ট্রোল আছে বি এর উপরে? তুমি বলবা যে ভাইয়া নৌকার বেগের উপর তো আমার কন্ট্রোল আছে, আমি চাইলে বেশি স্পিডে চালাতে পারি। কিন্তু ভাইয়া না, তুমি একটা সার্টেন স্পিড পর্যন্ত বেশি স্পিডে চালাতে পারো, কিন্তু তুমি একটা টপ স্পিড গেইন করার পর তুমি কিন্তু বেগ খুব একটা বাড়াইতে পারবে না। সাপোজ ধরে নাও কোন একটা নদী, আমি আসলে একটা নৌকা আমি সাপোজ 20 কিলোমিটার পার আওয়ার স্পিডে ম্যাক্সিমাম চালাতে পারি। তো 20 কিলোমিটার স্পিড তোলার পর তুমি কি আর বেশি স্পিড জেনারেট করতে পারবা? আনসার হচ্ছে না। কারণ হচ্ছে প্রত্যেকটা নৌকার জন্য ইঞ্জিনের আলাদা আলাদা ক্ষমতা থাকে। তো একটা নৌকাকে অবভিয়াসলি রকেটের বেগে চালানো পসিবল না। তো এই জন্য আমরা বলতে পারি ভাই বি এর উপর আসলে অ্যাকচুয়ালি তোমার কোনো কন্ট্রোল নাই। এটা মনে হয় কন্ট্রোল আছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কন্ট্রোল নাই। তো বি এর উপর তো কন্ট্রোল নাই। তাহলে একমাত্র যেটা কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে পারি সেটা হচ্ছে আলফা। তুমি কোন দিকে জাম্প করবে এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ডেন্ট। তো আলফাটা আমি কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে পারি। তাহলে আলফার এটা কিন্তু ভগ্নাংশের হরে আছে, সাইন আলফা, এটা সাইন আলফা আকারে আছে এবং এটা ভগ্নাংশের হরে আছে। তো সাইন আলফার ভগ্নাংশের হর যখন ম্যাক্সিমাম হয় তখন আসলে আমাদের মানটা হয়, ওই পুরা রাশির মানটা হয় মিনিমাম। তাহলে ভগ্নাংশে সাইন আলফার ম্যাক্সিমাম মান হওয়া পসিবল ভাইয়া 1। তো সাইন আলফার ম্যাক্সিমাম মানটা যদি আমি 1 বসিয়ে দিই তাহলে রাশিটা আসবে ডি ডিভাইডেড বাই আসলে ভি। এবং এটাই আসলে পসিবল যে আমাদের যদি কোনো একটা কেসে আমরা যদি বলতে চাই মিনিমাম মান পাবো, মিনিমাম মানের জন্য আসলে আমাদের ফর্মুলা হচ্ছে ডি বাই ভি। তো এটা আসলে কখন পসিবল? যখন এই আলফা ইজ ইকুয়াল টু যখন 90 ডিগ্রি, যখন তুমি 90 ডিগ্রি কোণে রওনা দিবা, মানে স্রোত তো ইউ এদিকে যাচ্ছে, তুমি যদি 90 ডিগ্রি কোণে আসলে স্রোতের বেগের সাথে রওনা দাও, আলফাটা বেসিক্যালি স্রোতের বেগের সাথে আমাদের নৌকার বেগের যে অ্যাঙ্গেলটা আছে ওইটা। আমি যদি 90 ডিগ্রি কোণে রওনা দিই, তাহলে আমি সর্বনিম্ন সময়ে নদীটা আসলে পার হতে পারবো। এইটা হচ্ছে কনসেপ্ট। আচ্ছা, তো আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। এবং তুমি কোন দিকে যাবা? তুমি আসলে বেসিক্যালি যাবা আসলে এই দিক বরাবর, এই লব্ধি বরাবর তুমি আসলে যাবা। এটা লব্ধিটা চিন্তা করতেছে লালটা, এটা হচ্ছে ডাব্লিউ। আচ্ছা, তো তুমি এই জায়গায় এসে পৌঁছাইলা। ওকে, এটা হচ্ছে টি। আচ্ছা, এই কেসে আলফা ইজ ইকুয়াল টু যখন 90 ডিগ্রি হয় তখন আসলে লব্ধির ফর্মুলাটা জানতে হবে। তখন লব্ধির ফর্মুলা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমাদের, এটা আমরা স্থিতিবিদ্যায় পড়ছি, এটা হচ্ছে ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। আমরা প্রথম লেকচারে এটা নিয়ে আলোচনা করছি যে লব্ধিটা আসলে কি হয়। ডাব্লিউ ইজ ইকুয়াল টু আলফা ইজ ইকুয়াল টু যদি দুইটা বেগের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তখন লব্ধির ফর্মুলা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। আচ্ছা, এখানেও কিন্তু একটা 500 সরণ হয়েছে, কারণ আমি যদি সোজা পথে যেতাম নদীটা আমি এই প্রান্তে গিয়ে পৌঁছাইতাম, কিন্তু আমি কিছু দূরে সরে গেছি। এই যে একটা পাশে একটা সরণ ঘটছে সেটা হচ্ছে এক্স। এই 500 সরণটা আমরা কেমনে বের করবো? সেই 500 সরণটা বের করার জন্য এখানে এক্স এর মানটা আসলে কি আসবে? এখানে 500 সরণের জন্য একমাত্র দায়ী বেগ হচ্ছে ইউ। বিটা কাজ করবে না, কারণ ভি কস 90 আমি যদি নৌকার বেগের উপাংশ নিই এটা জিরো হয়ে যায়। তার মানে
বি নৌকার বেগের কোনো উপাংশ নাই এই কেসে, তখন এটা ফর্মুলা আসবে x ইকুয়াল টু জাস্ট সিম্পলি ইউটি। আচ্ছা, এবার লাস্টের কেসটা আসে, এটা বেশি বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা বেশি আসে। সর্বনিম্ন দূরত্বে নদী পার। সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে হলে তুমি যদি একটা নদী সবচেয়ে মিনিমাম ডিস্টেন্সে পার হতে চাও, তাহলে তোমার আসলে লব্ধি বেগটা সোজা হইতে হবে। এটাকে আসলে বলা হয় লম্বালম্বি নদী পার বা সোজাসুজি নদী পার। তো নদী পারটা যদি তুমি সোজা পার হতে চাও, মানে আশেপাশে মানুষ যদি তোমাকে দেখে তুমি সোজা পার হচ্ছ, দ্যাট মিনস তোমার ওইটা আসলে বেসিক্যালি লব্ধি, যে এই যে বেগটা আমাদের যেটা সোজা যাচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের লব্ধি বেগ। এই বেগটা হচ্ছে আমাদের লব্ধি বেগ। সো লব্ধি বেগটা যদি সোজা হয়, তার মানে তুমি সোজাসুজি নদীটা পার হইছো, সেটা হচ্ছে ডাব্লিউ। এখন লব্ধিটাকে সোজা রাখার জন্য তোমার থেকে কিন্তু জাম্প করতে হবে তার থেকে বেশি কোণে। তুমি যদি লব্ধি বেগে জাম্প করো, তুমি যদি এই সাইডে জাম্প করো কম কোণে, তাহলে কিন্তু তুমি নদীটা কখনো আসলে লব্ধি সোজা রাখতে পারবে না। তার মানে লব্ধিটা সোজা রাখতে হলে তোমাকে আসলে স্রোতের ঠিক উল্টা ডিরেকশনে জাম্পটা আসলে করতে হবে। তার মানে তোমাকে জাম্প করতে হবে এই সাইডে। তুমি যদি এই সাইডে জাম্প করো, মানে ডাব্লিউ 90 থেকে বেশি কোণে, তাহলে তোমার একটা সম্ভাবনা আছে তুমি আসলে সোজাসুজি যাওয়ার, মানে তোমার লব্ধিটা সোজা থাকার আর কি। তো তুমি স্রোতের উল্টা দিকে রওনা দিবে একটু বেশি কোণে, তখন স্রোত তোমাকে ধাক্কা দিয়ে সোজা করে দিবে, মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। তো এখানে আসলে আমাদের কি কি লাগবে এটা আমরা একটু দিয়ে বলতে চাই। এখানে আসলে প্রথমে লব্ধির ফর্মুলাটা লাগবে। এই কেসটাকে আসলে আমরা নাম দিতে পারি থিটা ইকুয়াল টু 90, কারণ লব্ধির সাথে যে কোনো একটা বেগের মধ্যবর্তী কোণটা 90। সো এইটাকে আসলে ভাইয়া বলা হয় ফেমাস থিটা ইকুয়াল টু 90 ডিগ্রির কেস। তাহলে ভাই একটা হচ্ছে আলফা ইকুয়াল টু 90, আর একটা হচ্ছে থিটা ইকুয়াল টু 90। দুইটা আলাদা আলাদা কেস, কিন্তু স্থিতিবিদ্যায় দুইটা আলাদা আলাদা ভাবে কিন্তু পড়ানো হয়। সো এই কেসে আমি যদি ডাব্লিউ এর ফর্মুলা দেখতে চাই, তখন ডাব্লিউ এর ফর্মুলা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু রুট ওভার, এখানে আসলে বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার এরকম একটা ফর্মুলা ছিল, আমরা একটু পরে এক্সপ্লেইন করতেছি এটা। বড় হচ্ছে এখানে কে, বড় হচ্ছে এখানে ভি, তাহলে এটা আসবে আমাদের ভি স্কয়ার মাইনাস আসলে ইউ স্কয়ার। সো নৌকার বেগটা আসলে বড় হয় ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, এটা আমরা একটু পর বলতেছি কেন হচ্ছে। এটা পাচ্ছি। এখানে একটা আলফার ফর্মুলা আছে কত কোণে জাম্প করা লাগবে, এটা ফর্মুলা হচ্ছে ভাই কজ ইনভার্স আমাদের মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি, এটা আসলে ফর্মুলা। আর আরেকটা হচ্ছে যে ফাইনাল যে টাইমের ফর্মুলা যেটা আছে, এখানে টি নদীটা পার হতে কতক্ষণ সময় লাগবে, টি এর ফর্মুলা যদি দেখতে চাই, এখানে টি এর ফর্মুলা ভাই দুইটা বলা যায়, একটা ডি বাই ডাব্লিউ, কারণ ডাব্লিউ একমাত্র সোজা বেগ যেটা আসলে সামনের দিকে নিয়ে যাচ্ছে, সেটা ডি বাই ডাব্লিউ লেখা যায়। অথবা কেউ যদি ডি বাই সাইন আলফাটাও ইউজ করে, ওটা আসলে রং না, ওটাও কারেক্ট, কিন্তু আমরা ম্যাথের মধ্যে সবসময় ভাই এটা ইউজ করা ট্রাই করি। ম্যাথে বেশি ইউজ করা হয় এটা, আর ফিজিক্সে বেশি ইউজ করা হয় এটা। সো ম্যাথ এবং ফিজিক্সে আলাদা আলাদা জিনিস ইউজ করে, কিন্তু তুমি যখন ম্যাথ করবা, সমতল বস্তুকণার গতি চ্যাপ্টারটা করবা, তুমি মাথায় রাখবা ফর্মুলা হচ্ছে ডি বাই ডাব্লিউ, কেমন? আর ডাব্লিউ কেমনে বের করবে, এটা উপরে দেওয়া আছে আমাদের রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, ওটা থেকে ডাব্লিউ বের করতে পারবো। আচ্ছা, এখন এটা প্রশ্ন আসতে পারে ভাই এটা কেমনে আসছে, ভাই এটা প্রুফটা আমাদেরকে দেখান, আর এটা কেমনে আসছে এটা প্রুফটা আমাদেরকে একটু দেখান। সো এটা ভাই থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি কেসের একটা আইডিয়া আর কি। এটা যদি আমরা একটু প্রুফটা জাস্ট একটু করে দেখাই, প্রুফটা যদি একটু আমরা এলাবোরেট করি, এটা আসবে অনেকটা এরকম যে আসলে ভাই ডাব্লিউ এর ফর্মুলাটা আসলে কি। আমরা আসলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রির কেস যদি বলতে চাই, থিটা ইকুয়াল টু 90, এই কেসে আমাদের যদি থিটার ফর্মুলাটা আসবে টেন নাইনটি, এটার ফর্মুলাটা আসবে ইউ এর সাথে ভি এর অ্যাঙ্গেলটা যদি দেখি, ফার্স্ট একটা কেস চিন্তা করি আমরা, যে এখানে একটা ইউ আছে, এখানে একটা ভি আছে। সো তাদের যে লব্ধিটা আছে, লব্ধিটা হচ্ছে এটা ডাব্লিউ, ডাব্লিউ হচ্ছে এটা। সো ডাব্লিউটা আমাদের এখানে একটা বেগের সাথে 90 ডিগ্রি, সাপোজ ইউ এর সাথে 90 ডিগ্রি, এখানে বোঝা যাচ্ছে না যদিও। তো ধরে নিচ্ছে 90 ডিগ্রি কোণ তৈরি করলো। তো তখন আসলে থিটার ফর্মুলাটা আসলে কি আসবে, থিটা যদি 1090 সমান আসলে কি বলতে পারি, 1090 সমান যার সাথে অ্যাঙ্গেলটা তৈরি করছে, এটা হচ্ছে যেটা নিচে সিঙ্গেল বসে যাবে ইউ, প্লাস যার সাথে অ্যাঙ্গেলটা তৈরি করে নাই, সাপোজ ইউ প্লাস আমাদের এখানে আসলে ভি, নিচে আসবে কজ আলফা, আসবে কজ আলফা ডিভাইড বাই আসলে এখানে সাপোজ পুরো অ্যাঙ্গেলটা চিন্তা করতেছি আমরা আলফা, আর এটা আসছে ভি সাইন আলফা। সো এখন এখানে জাস্ট 1090 এর মানটা তুমি বসাই দাও। 1090 মানে তো হচ্ছে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত মানে 1/0 কল্পনা করা যায়, যদিও কে বাই জিরো নট 1/0। সো আমরা তারপর 1 কনসিডার করলাম কে এর মানটা, ইউ প্লাস আসলে ভি কজ আলফা। সো এই জায়গাতে তুমি আসলে বলতে পারবা, সেটা হচ্ছে আর আর যদি গুণ করে দাও, এটা আসবে তোমার ইউ প্লাস ভি কজ আলফা ইজ ইকুয়াল টু আসলে 0। তাহলে এখান থেকে কজ আলফার মানটা তুমি পরের লাইনে পেয়ে যাচ্ছ, সেটা হচ্ছে মাইনাস ইউ বাই ভি। সো এখান থেকে আলফার মানটা বেসিক্যালি আসছে আর কি, আলফা ইজ ইকুয়াল টু তুমি বলতে পারবা যে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। ওকে, এটা আসলে আসতেছে। এখন এই আলফার মানটা, এই যে আলফার মানটা তুমি যদি এখানে লব্ধির ফর্মুলায় বসিয়ে দাও, আমাদের দুইটা বেগের মধ্যবর্তী লব্ধি যেটা আছে, তখন তুমি এই মানটা পেয়ে যাবে, আর রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। সো জিনিসটা এখান থেকে আসছে। তোমরা প্রুফটা একটু বই আছে, বই থেকে চাইলে একটু ডিটেলস দেখে নিতে পারো, আমি হচ্ছে যে একটু চেষ্টা করছি একটু এক্সপ্লেইন করার আর কি, কেমন? আচ্ছা, এবার হচ্ছে আমরা এখান থেকে ম্যাথে চলে যাই। এখান থেকে তোমার এই চ্যাপ্টার থেকে প্রচুর ম্যাথ আসে, এই তিনটা ফর্মুলা বেসিক্যালি তোমার লাগবে।
তিনটা ফর্মুলা যদি তোমরা একটু ভালো মতো দেখে নাও, এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো আমি একটু ভাবে মার্ক করে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা। এখানে তোমার বেসিক্যালি ফর্মুলা এটা তোমার লাগবেই মাস্ট। বি এর ফর্মুলা যেটা এখানে দেখাচ্ছি এটা তোমার মাস্ট লাগবে। তারপর তোমার আলফাটা মাঝে মাঝে লাগতে পারে, এবং টি ইজ ইকুয়াল টু ডি বাই বি, এটা তোমার মাস্ট লাগবে, এখানে কোনো সন্দেহ নাই। এটা এটা তোমার মাস্ট লাগবে। টি মিনিমামের ফর্মুলাটা তোমার মাস্ট লাগবে। আর কোনো এক ফর্মুলা এখানে খুব একটা লাগে না ভাইয়া। যে তিনটা ফর্মুলা মার্ক করছি এটা আসলে খুব ইম্পর্টেন্ট। এই তিনটা ফর্মুলার মধ্যে পাই, কারণ টি ইকুয়াল টু ডি বাই ডাব্লিউ, এটা মনে রাখলে হবে আসলে। তো এই তিনটা ফর্মুলা থেকে তোমার প্রচুর ম্যাথ আসে, এবং তুমি যদি এই তিনটা ফর্মুলাও জানো আর যদি কিছু নাও জানো এই চার্টের, তাহলে তুমি সবগুলো ম্যাথ করতে পারবা। তাহলে মনে রাখার বিষয় হচ্ছে সর্বনিম্ন সময়ে টি মিনিমামের মানটা হচ্ছে ডি বাই বি, আর সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার ক্ষেত্রে বা লম্বালম্বী নদী পার হওয়ার ক্ষেত্রে বা সোজাসুজি নদী পার হওয়ার ক্ষেত্রে ডাব্লিউ এর ফর্মুলা হচ্ছে রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, এবং আরেকটা ফর্মুলা আছে সেটা হচ্ছে টাইমের ফর্মুলা, যেটা আছে সর্বনিম্ন দূরত্বের, ওটার ক্ষেত্রে ওটা হচ্ছে ডি ডিভাইড বাই ডাব্লিউ। জাস্ট এতটুকু মনে রাখো, তাহলে মোটামুটি আসলে এই চ্যাপ্টার সব ম্যাথ আমরা পারবো। তো আমরা চলে যাচ্ছি আমাদের একটা একটা ম্যাথে। প্রথমে চলে যাচ্ছি আমাদের এই ম্যাথটাতে। এই ম্যাথটা আমরা একটু করার ট্রাই করি। তো ম্যাথটা বলছে স্রোত থাকলে, একটা স্রোত আছে এমন একটা নদী, স্রোত থাকলে এক ব্যক্তি 100 মিটার চওড়া একটা নদী সাঁতার দিয়ে ঠিক সোজাসুজি, ভাই এখানে একটা কথা লিখলাম একটু মার্ক করে, সেটা হচ্ছে সোজাসুজি নদীটা আসলে পার হয়েছে। সোজাসুজি মানে তো হচ্ছে সর্বনিম্ন দূরত্বে, আর সোজাসুজি 4 মিনিটে পার হয়। এবং স্রোত থাকলে ওই একই নৌকাটি সে নদীতে 5 মিনিটে পার হতে পারে। তো এখানে নৌকাটি হবে না ভাই, এটা ব্যক্তি হবে। সে একই পথে সে ব্যক্তিটি, এখানে আসলে ব্যক্তি হবে ভাই, এখানে আসলে ব্যক্তির কথা বলছে। সো সে ব্যক্তি সে নদীটি 5 মিনিটে পার হইতে পারে। ওকে, তো জিজ্ঞেস করছে স্রোতের গতিবেগ আসলে কত। ওকে, আমরা এটা একটু এক্সপ্লেইন করার ট্রাই করি ভাই, এটা আসলে কি হবে। তো প্রথমে আমাদের একটা দুইটা এখানে আসলে একটা সেম নদী আছে, সাপোজ এটা একটা চিন্তা করো নদীটা। তো এই নদীতে আমাদের আসলে দুইটা ঘটনা ঘটতেছে। সো এই নদীটাকে আমি দুইটা পার্টিশনে ভাগ করে ফেললাম, এইটা একটা পার্টিশন, এটা একটা পার্টিশন। তো এই পাশের নদীটা, বাম বাম সাইডের নদী যেটা আছে, সাপোজ এটা হচ্ছে প্রথম যে নদীটা, এটা হচ্ছে 1 নম্বর নদী, এটা 2 নম্বর নদী। আচ্ছা, তো প্রথম যে নদীটা আছে ওই নদীটা ভাইয়া একটা দারুণ ঘটনা ঘটছে। ওই নদীতে কোনো স্রোত নাই, বা স্রোতটা আটকায় ফেলছি আমরা সামহাও, বা এটা একটা পুকুরের মতো আচরণ করতেছে আর কি। তো এখন এই নদীটাতে একটা মানুষ আছে, এই লোকটা আসলে কি করতেছে, নদীটা পার হওয়ার ট্রাই করতেছে। তো সে সোজাসুজি যাচ্ছে, যখন স্রোত থাকে না সে যখন সোজাসুজি দৌড় দিছে, সে আসলে সোজা পথেই নদীটা পার হয়ে চলে গেছে। ফাইন, খুব ভালো। আচ্ছা, এবং আমাদেরকে বলে দিছে তার থেকে পার হতে কতক্ষণ লাগছে। এই নদীটার প্রস্থ আমাকে বলছে 100 মিটার, নদীটার প্রস্থ ভাই 100 মিটার, এবং এটা সে সাঁতার দিয়ে পার হয়েছে। সাঁতার দিয়ে পার হতে তার সময় লাগছে 4 মিনিট। ওকে ফাইন, 4 মিনিট সময় লাগছে। আচ্ছা, এবার দেখো আমাদের পাশে একটা নদী আছে, 2 নম্বর যে নদীটা আছে। এখন সেম সাঁতারুটা, এটা একটা সাঁতারু, এইটা হচ্ছে একটা সেম সাঁতারু। এই সাঁতারুটা এখন এটা যদি সোজাসুজি পার হতে চায়, এখন এটা কিন্তু নদী কিন্তু পার হওয়ার কথা ছিল সোজাসুজি, সে একই পথে মানে তো হচ্ছে সোজাসুজি পার হওয়ার কথা বলতেছে সাঁতারুটাকে। তো সে যদি সোজাসুজি পার হতে চায়, তার মানে তার লব্ধিটা থাকতে হবে সোজা। তার মানে কনসেপ্টটা বুঝো, আমাদের স্রোত থাকা অবস্থায় এটা কিন্তু তার লব্ধিটা হইতে হবে সোজা। তাহলে তাকে যাত্রা শুরু করতে হবে তার থেকে বেশি কোণে। সোজাসুজি কথাটা বললে মাথা রাখবো ওই ওই 3 নম্বর যে কেসটা আছে ওইটা। সোজাসুজি কথাটা বললেই আমরা মাথায় রাখবো ওই 3 নম্বর কেসটা। তার থেকে একটু বেশি কোণে রওনা দিতে হবে। আর এই পাশে 2 নম্বর যে কেসটা আছে, 2 নম্বর নদীটার মধ্যে কিন্তু স্রোত আছে, একটা স্রোত হচ্ছে আমাদের ইউ। কেমন, এই হচ্ছে ঘটনা। তার মানে একটা কেসে তাকে সোজা গেলেই হচ্ছে, আর একটা কেসে তাকে ওই যে অ্যাঙ্গেল করে যেতে হচ্ছে, 3 নম্বর কেসটা অনুযায়ী যেতে হচ্ছে। এবং সেকেন্ড যে নদীটা আছে, এই সেকেন্ড নদীটা তার পার হইতে সময় লাগতেছে 5 মিনিট। আপাতত চিত্র অনুযায়ী আমরা আসলে এটা এক্সপ্লেন করতে পারতেছি এই ধরনের ঘটনা এখানে ঘটতেছে। আচ্ছা, এখন আমরা যদি একটু টাইমের মানগুলো বের করতে চাই, প্রথম যে কেসটা আছে ওই কেসে আমি যদি আসলে চেক করতে চাই এখানে গতিবেগটা আসলে কত। আচ্ছা, প্রথম কেসে একটা নদীতে যদি স্রোত না থাকে, একটা সাঁতারও একটা নির্দিষ্ট বেগে সাঁতার কাটতেছে, তাহলে ওই বেগটা হচ্ছে তার অ্যাকচুয়াল বেগ। তো আমি যদি প্রথম নদীতে যে সাঁতারটা সাঁতার কাটতেছে তার বেগটা একটু বের করার ট্রাই করি, ওখানে দূরত্ব দেওয়া আছে, দূরত্ব মানে হচ্ছে আমাকে ডি দেওয়া আছে, সরণ দেওয়া আছে, টাইম দেওয়া আছে। তাহলে আমি চাইলে বেগ বের করতে পারবো, কারণ এখানে সবগুলা কেসে কিন্তু চ্যাপ্টার নাম্বার 9.1-এ যাই দেখবো সবই কিন্তু সমবেগ। তো সমবেগ যদি হয়, সমবেগের ফর্মুলা হচ্ছে এস ইকুয়াল টু বিটি বা ডি ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে আসলে আমি এখানে যদি ভি বের করতে চাই, ভি হচ্ছে সাঁতারুর বেগ, এটা আসবে ডি ডিভাইডেড বাই টি। এখন ডি তোমাকে দেওয়া আছে, ডিটা কত দেওয়া আছে, ডি দেওয়া আছে 100 মিটার, এবং এটা পার হতে আমার সময় লাগছে বেসিক্যালি 4 মিনিট। তো আমি যে আনসারটা পাবো সেটা আসলে বেসিক্যালি মিটার পার মিনিটে পাবো। যদি আমরা একক নিই তেমন একটা কনসার্ন না, এককটা বেসিক্যালি ফিজিক্সের একটা জিনিস। সো এটা কাটাকাটি করে ফেলে 100 কে যদি 4 দ্বারা ভাগ করি আমার বেসিক্যালি 25 আসবে এটা। সো 25
মিটার পার মিনিট এটা আসতেছে। তাহলে এটা হচ্ছে সাঁতারুটা যখন নদীতে স্রোত থাকে না, সে 25 মিটার পার মিনিটে সাঁতার কাটতে পারে। ওকে, এখন একটা কাহিনী আছে। এখন সাঁতারুর ক্ষমতা হচ্ছে 25 মিটার পার মিনিটে সাঁতার কাটা। তার মানে সে যে কোনো কেসে 25 মিটার পার মিনিটে সাঁতার কাটতে পারবে। সে স্রোত থাকলেও পারবে, স্রোত না থাকলেও পারবে। তাকে আল্লাহ বা সৃষ্টিকর্তা তাকে আসলে এই ক্ষমতাটাই দিছে যে আসলে সে আসলে 25 মিটার পার মিনিটে যেন সাঁতার কাটতে পারে। তো এটা হচ্ছে তার ক্ষমতা। সে স্রোত থাকলেও পারবে, স্রোত না থাকলেও পারবে। এখন সে যখন এই নদীতে সাঁতার কাটতেছে ভি, এটার মানটাও তাহলে আসলে 25 মিটার পার মিনিট হবে, স্বাভাবিক, তাই না? তাহলে সে যদি এখানে 25 মিটার পার মিনিটে সাঁতার কাটতে পারে, তাহলে এই জায়গাতেও 25 মিটার পার মিনিটে সাঁতার কাটতে পারবে। ওকে, তাহলে আমাদের এখানে ভি এর মানটাও পেয়ে যাচ্ছে যে 25 মিটার পার মিনিট। আমরা দুই জায়গার ভি পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে সাঁতারুর বেগ সবসময়। বাট সেকেন্ড কেসটাতে আমাদের এখানে কিন্তু একটা স্রোতের বেগ আছে। এখানে একটা স্রোতের বেগ আছে, এটা আমাকে বের করতে বলছে। তো এখান থেকে আমি যদি সেকেন্ড কেসের জন্য ফর্মুলা ইউজ করতে চাই, ওখানে ডি ইজ ইকুয়াল টু আমাদের আমাদের আসলে এখান থেকে যদি বের করতে চাই, ডি ইজ ইকুয়াল টু এখানে আসলে কত বেগে পার হচ্ছে, এখানে বেসিক্যালি ডাব্লিউটা বেগে পার হবে, কারণ এখানে লব্ধি বেগটা তাকে পার করে নিয়ে যাবে, কারণ ওটাই সোজাসুজি ক্রিয়া করতেছে। এই কেসে আসলে হবে ডাব্লিউ ইন্টু টি। সো এখান থেকে আমি যেটা বের করতে পারবো সেটা হচ্ছে ডাব্লিউ এর মানটা। ডাব্লিউ এর মানটা আসতেছে আমাদের ডি বাই টি। কেমন? সো আমি যদি একটু ডি বাই টিটা বের করতে চাই, তাহলে ডাব্লিউ এর মানটা আমি পাবো। ডি এর মানটা আসতেছে আমাদের 100, এবং ওই নদীটা পার হতে সময় লাগছে 5 মিনিট। তাহলে এটা পাবো এত মিটার পার মিনিট। তো আমাদের এখানে মানটা আসলে কত আসতেছে, মানটা আসলে আসবে, ডাব্লিউ এর মানটা আসে 100 কে যদি তুমি 25 দ্বারা ভাগ করো, তাহলে মানটা আসবে 20 মিটার পার মিনিট। আচ্ছা, তাহলে এটা পাচ্ছি আমরা। তো আমরা আসলে এখান থেকে কি কি পাচ্ছি, আমরা এখান থেকে আসলে তোমার ডাব্লিউটা পেয়ে গেছি। ডাব্লিউটা হচ্ছে যে আমাদের 20 মিটার পার মিনিট। তাহলে আমি একটা কেসের কি কি জানি, আমরা এখানে বলতে পারতেছি যে আমরা আসলে ডাব্লিউটা জানি, সেটা হচ্ছে 20 মিটার পার মিনিট। আমরা সাঁতারের বেগটা ভিটা জানি, সেটা হচ্ছে 25 মিটার পার মিনিট। আমাকে বের করতে বলছে কিন্তু স্রোতের বেগটা আসলে কত। প্রশ্নটা দেখো, প্রশ্নটা বলছে স্রোতের গতিবেগ কত, এই জায়গাতে লেখা আছে স্রোতের গতিবেগ কত। তাহলে ইউ চাইছে আমার কাছে। সো আমাদের বের করতে হবে ভাই ইউটা, ইউটা আসলে কত। তো আমি যদি ইউ বের করতে চাই, ইউটা আসলে কি আসে, ইউটা যদি বের করতে চাও, তো ইউটা বেসিক্যালি আসবে, আমাদের একটা ফর্মুলা আছে ডাব্লিউর। তো ডাব্লিউর ফর্মুলাটা আসতেছে রুট ওভার আমাদের ভি স্কয়ার মাইনাস আসলে ইউ স্কয়ার। তাহলে এখান থেকে ডাব্লিউর মানটা আসলে কত আসে। সো এখান থেকে যদি ইউ স্কয়ার বের করতে চাই, আমাদের ইউ স্কয়ারটা আসবে, ইউ স্কয়ার ইজ ইকুয়াল টু আসলে কি আসবে, ভি স্কয়ার মাইনাস ডাব্লিউ স্কয়ার। ফর্মুলাটা আসলে এটা একটু ক্যালকুলেশন করছি, ডান বাম করছি। তাহলে ইউ এর মানটা আসবে রুট ওভার বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, সরি ডাব্লিউ স্কয়ার। সো বি এর মানটা তো আমি জানি, তো মানটা বসিয়ে দাও জাস্ট সিম্পলি। সো মানটা আসতেছে তোমার কত, বি এর মানটা আসলে আমাদের 25, 25 স্কয়ার মাইনাস 20 স্কয়ার। তাহলে এটা 625 মাইনাস 400। তো এটা ক্যালকুলেশন করলে তোমার আসলে 125 আসবে। তো রুট ওভার আমাদের আসতেছে 225, সরি 125 না 225। সো কারণ 25 স্কয়ারের মান হচ্ছে 625, 20 স্কয়ার মান হচ্ছে 400, তাহলে 225 আসে। 225 কে রুট করলে আসে 15, সেটা আসবে 15 মিটার পার মিনিট। এটা হচ্ছে ভাই ইউনিট। তাহলে এত স্রোতের বেগটা আমরা পেয়ে যাচ্ছি, স্রোতের বেগটা হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু 15 মিটার পার মিনিট। এটাই হচ্ছে আমাদের আনসার, কারণ এটাই আমাদেরকে চাইছে। আচ্ছা, সো এভাবে কিন্তু আমরা জিনিসটা বের করে ফেলতে পারলাম। ইউ এর মানটা হচ্ছে 15 মিটার পার মিনিট। এটা হচ্ছে আমাদের সলিউশনটা। কেমন? তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। আমরা আসলে এবার চলে যাচ্ছি পরের যে ম্যাথটা আছে আমাদের, পরে এখানে আরেকটা ম্যাথ আছে। এটা আসলে আমাদের সেম টু সেম ম্যাথ, বাট ডিফারেন্সটা হচ্ছে আগের বার আসলে কয়েকটা ডাটা দেওয়া ছিল, এবার কোনো ডেটা দেওয়া নাই। এখানে জাস্ট সিম্পলি তোমার আসলে একটা মান দিয়ে বলছে, একটা ভ্যারিয়েবল দিয়ে বলছে ইউ এস টি ওয়ান টি টু। তো ভাই প্রমাণগুলোর কারণটা কি, প্রমাণগুলোর কারণ হচ্ছে যে তুমি সূত্র ডেভেলপ করতে পারো। সবসময় তো কেস জেনারেল কেস দেওয়া থাকে না, তুমি যেন ওখান থেকে সূত্রগুলো ডেভেলপ করতে পারো। তো এটা আমরা একটু দেখি, সেম টু সেম অঙ্কটা একটু আরেকবার করার ট্রাই করি। তো এখানে জাস্ট সিম্পলি ডেটা দেওয়া আছে। সো আমাদের বেসিক্যালি প্রুফ আসে পরীক্ষায় ওই ডেটা দিয়ে, ম্যাথ খুব কম আসে, ম্যাথগুলো ফিজিক্সে বেশি আসে। সো এখানে সেম কেসটা বলছে, এখন নদীর প্রস্থ বলছে এস। এখানে আসলে সিমিলারলি দুইটা পার্ট আছে নদীটার, আমরা চিন্তা করতে পারি এটা যে প্রথম কেসটাতে একজন আসলে একটি স্রোতী নদী সাঁতার দিয়ে একজন লোক টি মিনিটে পার হইতে পারে। তাহলে একটা লোক আছে এখানে, এই লোকটা আসলে এই নদীটা পার হচ্ছে, এই লোকটা পার হইতে তার আসলে সময় লাগছে টি মিনিট। তো সে আসলে এই দিক দিয়ে পার হয়েছে, এবং সে কত বেগে পার হয়েছে এটা আমরা ধরে নিচ্ছি ভি। আবার সেম লোকটা সে যখন এখানে আসছে, এইখানে আসলে সে যখন পার হইতে গেছে তখন সে আসলে
সোজাসুজি পার হচ্ছে, এখানে আবার বলছে যে সোজাসুজি একটা কনসেপ্ট বলা আছে যে সোজাসুজি পার হচ্ছে। তো সোজাসুজি পার হওয়ার ক্ষেত্রে আমাদের আসলে খেয়াল রাখা লাগবে তার থেকে আসলে বেশি কোণে যাত্রা শুরু করতে হবে। তার থেকে স্রোতের সাথে একটু বেশি কোণে যাত্রা করা লাগবে, যে এটা আসলে তার বেগটা আসলে হইতে হবে, যে এটা হচ্ছে ভি। তো স্রোতটা আসলে কোন দিকে কাজ করতেছে, স্রোতটা আসলে কাজ করতেছে এদিক বরাবর, সেটা হচ্ছে ইউ। তাহলে আসলে তার লব্ধিটা কোন দিকে কাজ করবে, লব্ধিটা বা সোজাসুজি কাজ করবে, লব্ধিটা হচ্ছে যে এরকম একটা কেস, এটা হচ্ছে ডাব্লিউ। কেমন? আচ্ছা, তো তাহলে ভাই আমরা তো সব কাহিনী এখান থেকে জানি। তো ম্যাথটা আমরা যদি একটু করার ট্রাই করি, আমরা ফার্স্টে হচ্ছে যে সাঁতারুর বেগটা ভিটা বের করার ট্রাই করি। সো এখানে ভি এর মানটা আসলে কত আসবে, এখানে ভিটা আমাদের আসবে, ভি এর মানটা আমরা এখানে বলতে পারবো যে এখানে আসবে এস ডিভাইডেড বাই আসলে টি, কারণ আমাদের জ্ঞাটা আসলে কি ছিল, নৌকার প্রস্থ হচ্ছে যে এস, সাঁতারুটা যে বেগে গেছে এটা হচ্ছে এস বাই টি। ওকে ফাইন, আমরা ভিটা পেয়ে গেছি। এখন বিটা তোমার আসলে স্রোতযুক্ত নদীতেও যেটা থাকবে, স্রোতবিহীন নদীতেও সেম জিনিসটাই থাকবে। ওকে, তাহলে স্রোতবিহীন নদীতেও যদি সেম জিনিসটা থাকে, আমরা আসলে এখান থেকে কি বলতে পারবো, সেটা হচ্ছে যে আমাদের এ ভিটা, এই পাশে যে ভিটা আছে স্রোতযুক্ত নদীতে, এটাও আসলে ভাই এস বাই টি হবে আমাদের। ওকে ফাইন, তো এটা যদি এস বাই টি আমরা বের করে ফেলতে পারি, আমরা এখান থেকে ফর্মুলা এখন ইউজ করতে পারবো চাইলে। এখন এই কেসে ডাব্লিউ এর মানটা আসলে যদি বের করতে চাই, ডাব্লিউ আসলে কি হবে, নদীর প্রস্থ ডিভাইড বাই এটা পার হতে যে টাইম লাগছে, এটা পার হতে কিন্তু টি ওয়ান সময় লাগছে। সো এটা এস ডিভাইডেড বাই আমাদের টি ওয়ান আসবে, কারণ এখানে টি ওয়ান দেওয়া আছে। ওকে, সো আমি ডাব্লিউ পেয়ে গেছি, এটা হচ্ছে ডাব্লিউটা। আমি ভি জানি, আমি ডাব্লিউ জানি, আমাকে বের করতে হবে ইউটা, একমাত্র আননোন হচ্ছে ইউ। সো ইউটা কেমনে বের করবো, ওই যে সূত্র যেটা আছে সূত্রটা ইউজ করব। সো ডাব্লিউ সূত্র আসলে কি আসে, ডাব্লিউ সূত্র আসে, ডাব্লিউ সূত্র আমি লিখতে পারি, সেটা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আসলে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস কি আসবে, ইউ স্কোয়ার, বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সো এখান থেকে আমি যদি আসলে ইউ স্কোয়ারটা বের করতে চাই, তাহলে ইউ এর মানটা আসবে, একেবারে বের করে ফেলতেছি, সেটা হচ্ছে ভাই ভি স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার, এটা আসবে। সো ভি এর মানটা জানি, ভি এর মানটা বসিয়ে দেন এখানে, ভি এর মানটা বসিয়ে দিলে আসবে রুট ওভার, ভি এর মানটা আসলে ওখানে লেখা আছে, সেটা হচ্ছে যে এই জায়গাতে যদি ভি এরটা বসিয়ে দিই, সেটা আসবে এস স্কোয়ার বাই টি স্কোয়ার, কারণ স্কোয়ার হয়ে যাচ্ছে ভাই। তো স্কোয়ার হয়ে গেলে এটা আসবে ভাই এস স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার মাইনাস, এখানে আমার ডাব্লিউটা যদি এখানে বসিয়ে দিই, এটা আসবে এস স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের টি ওয়ান এর স্কোয়ার, এরকম আসে। তো ভাই এখানে এস স্কোয়ারটা যদি কমন নিয়ে বাইরে নিয়ে আসি, তাহলে ভাই এসটা বাইরে চলে আসবে, এইভাবে এসটা বাইরে চলে আসছে, মানে কমন নিয়ে ফেলছি, কমন নিয়ে বাইরে নিয়ে আসছি, তাহলে ভিতরে পড়ে থাকবে কি কি, এটা আসবে ওয়ান বাই টি স্কোয়ার মাইনাস ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার। আশা করি জিনিসটা বুঝতে পারছো যে কিভাবে কাজ করছে। সো এটা কিন্তু প্রুফ করতে বলছে, এটা ভাই স্রোতের বেগ ইউ। সো এটা কিন্তু আসলে আমাদের প্রমাণ করতে বলছে, যে প্রমাণ করে যে স্রোতের বেগ আসলে এটা। সো এই কয়েকটা স্টেপে কিন্তু করে ফেলতে পারবো আমরা জিনিসটা, কেমন? সো এইভাবে আসলে প্রুফটা আমাদের কমপ্লিট। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরের ম্যাথে। এখানে একটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটা খেয়াল করো। এই ম্যাথটা বিভিন্ন ভর্তি পরীক্ষা আসতে দেখা যায়। তো এটা বলছে 550 মিটার একটা নদী আছে। তো ওই নদীটা তো স্রোত আছে, অবভিয়াসলি স্রোতটা হচ্ছে আমাদের 3 কিলোমিটার পার আওয়ার বেগে সেটা প্রবাহিত হচ্ছে। ওকে, তো এই নদীটা আমরা বেসিক্যালি দুইটা নৌকা দিয়ে পার হতে চাচ্ছি। তো চলো আমরা একটু আস্তে আস্তে জিনিসটা চিন্তা করি যে এটা কি বলছে। সো প্রথমে প্রথমে আমরা যদি একটু একটা নদী নিই, এটা এটা হচ্ছে একটা নদী, ঠিক আছে? এই নদীটা তোমার আসলে দুইটা নৌকা পার হবে, একটা হচ্ছে তোমার সর্বনিম্ন সময়ে, একটা সর্বনিম্ন দূরত্বে। আমি যদি প্রশ্নটা যদি পড়তে একটু পড়ে শোনাই, যে এই নদীটা দুইটা নৌকা দিয়ে আমরা পার হবো একটা সর্বনিম্ন সময়ে। ওকে, প্রথম নৌকাটা আমাদের এখানে দুইটা নৌকা আছে, একটা প্রথম নৌকা একটা দ্বিতীয় নৌকা। ফাইন, আমি একটু চিন্তা করি যে এখানে আছে প্রথম নদীটার জন্য, এখানে নদীটা তো অবশ্যই স্রোত আছে দুইটা নদীতেই, এটা আছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। সো দুইটা নৌকা এখানে রাখা আছে, এখানে একটা নৌকা আছে, এইখানে একটা নৌকা আছে, একটা আমাদের সবুজ নৌকা, একটা সাদা নৌকা। ওকে, তো এখন দুইটা নৌকা কি করতেছে, পাড়ি দেওয়ার চিন্তা করতেছে, মানে পার হওয়ার চিন্তা করতেছে। এই নদীটার প্রস্থ আমাকে দেওয়া আছে, নদীটার প্রস্থ হচ্ছে 550 মিটার, এটাকে আমি যদি কিলোমিটার নিয়ে যাই, এটা আসবে 0.55 আসবে আর কি, 0.55 আমাদের এত কিলোমিটার আসতে পারে। ওকে, ওকে আসলো। আচ্ছা, এখন আমরা এখানে একটা কাজ করি, এখন আমাদেরকে যে কেসটা বলছে ওটা নিয়ে যদি আমি একটু কল্পনা করি, সেটা হচ্ছে যে আমাদের একটা নৌকা আছে, সেটা হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার বেগে নদীটা পার হতে চাচ্ছে। সো 3 কিলোমিটার পার আওয়ার বেগে আসলে সেটা যদি প্রবাহিত হয় স্রোতটা, তাহলে এদিক বরাবর আমাদের একটা
আমাদের এদিক বরাবর এই সাইডে একটা আসলে স্রোত কাজ করতেছে, স্রোতটা হচ্ছে আমাদের প্রায় 3 কিলোমিটার পার আওয়ার। ওকে, এটা দেওয়া আছে। তার মানে এই পাশেও সেম স্রোতটা কাজ করতেছে, এই পাশের স্রোতটাও আসবে আমাদের 3 কিলোমিটার পার আওয়ার। ওকে, এটা দেওয়া আছে। এখন এটা আসলে দুইটা নৌকা সেম বেগে পার হতে চাচ্ছে, যে সেটা হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে নৌকার বেগ। তো আমি যদি 5 কিলোমিটার পার আওয়ার নৌকার বেগে একটা সর্বনিম্ন সময়ে একটা মানে সর্বনিম্ন পথে, একটা সর্বনিম্ন রাস্তায়, এবং একটা হচ্ছে সর্বনিম্ন, আমি একটা কি বলছে, সর্বনিম্ন দূরত্বে নদীটা পার হতে যাচ্ছে। তো ধরে নিচ্ছি প্রথম যে নৌকাটা আছে এটা সর্বনিম্ন সময়ে পার হবে। তাহলে একটু মনে করে দেখো ভাই, সর্বনিম্ন সময়ে পার হতে গেলে কোন দিকে রওনা দিতে হয়? তো সর্বনিম্ন সময়ে পার হতে গেলে তোমার আসলে এই নৌকাটা নিয়ে যাত্রা করা লাগবে আসলে অনেকটা এভাবে সোজা, যে আমি যদি সোজা রওনা দিই তাহলে আমি কিন্তু সর্বনিম্ন সময়ে নদীটা আসলে পার হতে পারবো। তার মানে আমার বিটা এখানে আসলে এভাবে থাকতে হবে, সোজাসুজি। আবার আরেকটা কেসে, সেকেন্ড কেসটা বলতেছে সর্বনিম্ন দূরত্বে পার হয়। ওকে, এখানে আসলে একটু উল্টা বলছি, যে প্রথমটা ক্ষুদ্রতম পথে, তাহলে আমি 1 নাম্বারটাকে আসলে ক্ষুদ্রতম পথে দিস, আচ্ছা 2 নাম্বারটা হচ্ছে ক্ষুদ্রতম সময়। তো 2 নাম্বারটা হচ্ছে ক্ষুদ্রতম সময়, মানে 2 নাম্বারটা এরকম সোজাসুজি যাবে, একদম স্ট্রেইট এভাবে আসলে যাবে। তো এটা হচ্ছে ক্ষুদ্রতম সময় পার হওয়ার ক্ষেত্রে তোমাকে রওনা দিতে হবে এভাবে সোজাসুজি, আমাদের স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি কোণে পার হলে তুমি আসলে সোজাসুজি যাবা। আর প্রথমটা বলতেছে সর্বনিম্ন পথে পার হতে। তো সর্বনিম্ন পথে পার হওয়ার ক্ষেত্রে আমাদের আসলে যাত্রা শুরু করতে হবে তার থেকে বেশি কোণে, মানে অনেকটা এভাবে যাত্রা শুরু করতে হবে। তো তুমি যদি অনেকটা এভাবে যাত্রা শুরু করো, তুমি সর্বনিম্ন পথ কভার করতে পারবে, সেটা হচ্ছে আমাদের ভি। ওকে, সো এখন বি এর মানটা দুইটার ক্ষেত্রে আমাকে বলছে 5, এটাও 5 বা এটাও 5 কিলোমিটার পার আওয়ার। সো প্রথম কেসটা যখন তুমি যাত্রা করতেছো তখন আসলে তুমি নদীটা পার হবে অনেকটা এভাবে, এই ডিরেকশনে আসলে নদীটা পার হবে, একদম সোজা সোজা নদীটা তুমি আসলে পার হয়ে এই প্রান্তে পৌঁছে গেছো। আর এই কেসে তুমি একটু বাঁকা করে পার হবা, কিন্তু তুমি নদীটা পার হবা, ঠিক আছে, আর তুমি এই প্রান্তে আসছো। এখন আমাদেরকে প্রশ্ন করছে দুইটা যাত্রাকালের সময়ের পার্থক্য কত, মানে দুইটা যে নদী ওই পারে গেছে, দুইটা নৌকা যে ওই প্রান্তে গিয়ে পৌঁছাইছে, তাদের মাঝখানে যে টাইম ডিফারেন্স আছে, টাইম ডিফারেন্সটা আসলে কত হবে। সো আমাকে বের করতে হবে এই নদীটা পার হতে আসলে যে টাইমটা লাগছে প্রথম কেসের জন্য টাইমটা, আর সেকেন্ড কেসের জন্য টাইমটা। প্রথম কেসের জন্য টাইমটা ধরতেছে T1, সেকেন্ড কেসের জন্য টাইমটা আমি ধরতেছি T2। আমাকে বের করতে বলছে তাদের সময়ের পার্থক্য কত, দ্যাট মিনস আমাকে T1 - T2 বের করতে বলছে। আশা করি এবার আমি বুঝাইতে পারছি জিনিসটা কি বলছে, মানে এই পুরো প্রশ্নটার সামারিটা হচ্ছে তোমাকে নদীটা ওই পারে যাওয়ার টাইম ডিফারেন্সটা বের করতে বলছে। এই দুইটা কেসে দুইটা সেম বেগে যাচ্ছে, স্রোতের বেগটাও সমান, কিন্তু একটা সর্বনিম্ন সময়ে যাচ্ছে, একটা সর্বনিম্ন দূরত্বে যাচ্ছে। তাহলে তারা যে ওই প্রান্তে গিয়ে পৌঁছাইছে তাদের মাঝখানে সময়ের পার্থক্য কত। তো এটা চিন্তা করো একটা রেস হচ্ছে, এই কেসে তুমি জাস্ট চিন্তা করো একটা রেস হচ্ছে, নৌকা 1 নাম্বার নৌকার সাথে 2 নাম্বার নৌকার। সো রেস যদি হয় ভাইয়া, তাহলে এখানে রেসটাতে কে জিতবে? কমন সেন্স কি বলে যে সর্বনিম্ন সময়ে নদীটা পার হচ্ছে সে জিতবে। কেন? কারণ তুমি যদি সর্বনিম্ন সময়ে নদীটা পার হও তার মানে তুমি হচ্ছে তাড়াতাড়ি পার হচ্ছ। তাহলে এখানে সবচেয়ে কম সময় লাগবে, সেটা হচ্ছে যে টি টুর মানটা আসলে কম হবে। আর বেশি মান হবে কার? তুমি যে সর্বনিম্ন দূরত্বে গেলে যে সর্বনিম্ন সময়ে যাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। সর্বনিম্ন দূরত্বে গেলে একটু খেয়াল করে দেখো, তুমি কিন্তু স্রোতের বিপরীত দিকে রওনা দিচ্ছ, তখন স্রোতের সাথে তুমি নৌকাটাকে সোজা রাখতে গিয়ে তোমার অনেক যুদ্ধ করতে হবে, ওই যুদ্ধ করতে গিয়ে অনেক সময় বেশি নষ্ট হবে। তার মানে এই সর্বনিম্ন দূরত্বে পার হওয়ার ক্ষেত্রে কিন্তু ব্যয় সময় বেশি লাগে। এটা হচ্ছে কনসেপ্টটা। তার মানে আমার আসলে T1টা বড়, T2টা ছোট। তো আমি একটু একবার T1 T2টা বের করে ফেলি। প্রথমে আমি যদি T1টা বের করতে চাই, দেখি T1 এর মানটা কত আসে। আমরা T1 এর ফর্মুলাটা আসলে কি আসে? T1 এর ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে জাস্ট সিম্পলি ডি ডিভাইডেড বাই আমাদের হচ্ছে ডাব্লিউ, ডি বাই ডাব্লিউ, এটা হচ্ছে T1 এর মানটা। সো ডি এর মানটা আসলে আমাদের দেয়া আছে হচ্ছে 0.55। এখানে ডাব্লিউ এর মানটা হচ্ছে, ডাব্লিউটা আমাকে বের করতে হবে। ভি এবং ইউ দেওয়া থাকলে ডাব্লিউটা বের করা খুব সোজা। সো এটার ফর্মুলা আছে, ডাব্লিউ এর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে আমাদের ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সো আমি এটা চাইলে বসিয়ে দিতে পারি। আসলে মানটা আসবে 0.55 ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এই ক্ষেত্রে মানটা আসবে √, আমাদের এখানে আসতেছে 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, তাহলে মানটা 4 হওয়ার কথা। তা আমি যদি একটু ক্যালকুলেট করি, এটা মানটা আসবে 0.55 ডিভাইড বাই 4। এই মানটা আসবে, এটা আসবে এত আওয়ার। আমি মানটা কিন্তু আওয়ারে পাবো, কারণ কিলোমিটার পার আওয়ারে ক্যালকুলেশন করতেছি। এটা হচ্ছে T1 এর মান। এবার আমি আরেকটা মান বের করবো, সেটা হচ্ছে T2 র মান। T2টা আসলে কত আসে? T2টার ক্ষেত্রে ফর্মুলা আসলে সেম, ডি ডিভাইডেড বাই আসলে কি আসবে, ডি ডিভাইড বাই আমাদের মানটা আসবে ডি ডিভাইড বাই, এই ক্ষেত্রে আসলে ফর্মুলাটা যত সোজাসুজি যাচ্ছে, ডি ডিভাইড বাই এটা আসবে ভি। ডি ডিভাইড বাই এই ক্ষেত্রে ফর্মুলাটা সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে ফর্মুলাটা কিন্তু ভি ছিল, ডি বাই ভি। আচ্ছা এবার তাহলে ডি এর মানটা আসলে কি আসবে, সেটা আসবে 0.55। এখানে ভি এর মানটা কত দেওয়া আছে? ভি এর মানটা দেওয়া আছে 5। আচ্ছা, কারণ এটা আমাদের নৌকার বেগটা হচ্ছে 5।
সো এটা আসবে এত আওয়ার। আমাকে বলছে তাদের টাইম ডিফারেন্সটা আসলে কত, যে যাত্রাকালে সময়ের পার্থক্যটা কত। সো তার মানে আমাকে চাইছে ডেল্টা টি বের করতে। ডেল্টা টি মানে আসলে আমরা বলতে পারবো যে T1 মাইনাস T2। সো T1 থেকে যদি T2 তুমি বিয়োগ করে দাও, একটা আসতেছে তোমার 0.55 বাই একটা আসতেছে ডিভাইড বাই 4, আর একটা আসতেছে 0.55 ডিভাইড বাই আসলে 5, ডিভাইড বাই আসলে 5। সো এটা ক্যালকুলেশন করলে তুমি আসলে তোমার কাঙ্ক্ষিত যে আনসারটা আছে তুমি আনসারটা পেয়ে যাবে। তো আমি একটু ক্যালকুলেট করে দেখি যে মানটা আসলে কত আসে ক্যালকুলেটরে। তোমরা চাইলে ক্যালকুলেটরে এটা ক্লিক করে দেখতে পারো। সো আমার এখানে মানটা আসছে 0.55 ডিভাইড বাই 4। এই মানটা আসতেছে 0.1375 প্রথমটা, তার থেকে যদি আমি পরেরটা বিয়োগ করে ফেলি সেটা আসতেছে তোমার 0.55 ডিভাইডেড বাই আসলে তোমার আসতেছে 5। তো এই মানটা আমাদের 0.275 এরকম একটা মান আসে আর কি। তো এটা আওয়ারে আসছে, তোমরা চাইলে সেকেন্ডে বা মিনিটে ক্যালকুলেট করে নিতে পারো। সেটা আসতেছে 0.0275 এরকম একটা মান আসছে, এত আওয়ার। সেটা হচ্ছে তাদের যাত্রাকালে সময়ের পার্থক্য, কেমন? আচ্ছা, এবার আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। আমাদের আরো যে ম্যাথগুলো আছে, এই ম্যাথটা আসলে পরীক্ষায় প্রায় আসে। এগুলো হচ্ছে প্রুফ রিলেটেড, পরীক্ষা আসলে প্রুফটা বেশি আসে, যে তোমার আর যাই আসলে প্রুফ পরীক্ষা আসে। তো প্রুফ গুলো আমরা একটু খুব মনোযোগ দিয়ে করার ট্রাই করব। তো এই প্রুফটা দেখো কি বলছে। এই প্রুফটা কমন প্রুফ, এটা অনেকবার আসছে পরীক্ষায়, যেটা আমরা খুব মনোযোগ দিয়ে করব। বলছে সোজাসুজি একটা নদী পার হচ্ছে এবং ওই নদীটা পার হতে একজন সাঁতারুর টি সময় লাগে। তো বলছে স্রোতের অনুকূলে তীর বরাবর একই দূরত্ব অতিক্রম করতে T1 সময় লাগে। ওকে, তো আমাদেরকে বলছে যে সাঁতারুর গতিবেগ যদি ইউ হয় তাহলে স্রোতের গতিবেগ ভি হলে প্রমাণ করতে বলছে এই রাশিটা T/T1 সমান আসতেছে ইউ প্লাস ভি ইস টু রুট ওভার ইউ মাইনাস ভি। ওকে, সো কমন একটা প্রুফ, এটা কিন্তু পরীক্ষায় আসে। সো আমরা একটু দেখি এটা কি বলছে আসলে। এটা প্রশ্নটা একটু বোঝাটা ইম্পর্টেন্ট যে এটা আসলে কি চাচ্ছে। তো প্রথমে আমি একটা নদী চিন্তা করি, যে এটা হচ্ছে আমাদের নদীটা, কেমন? আচ্ছা, তো এখন এই নদীটাতে আমাদের নৌকা নিয়ে আমি আসলে রওনা দিলাম। তো এখন নদীটাতে আমাদের বলছে নদীটা সোজাসুজি পার হতে একজন সাঁতারুর T1 সময় লাগে। তাহলে আমি একটু নদীটাকে আবার দুই ভাগে ভাগ করব, মানে দুই ভাগে ভাগ না, দুইটা কেস নিয়ে কথা বলবো। একটা কেসে একজন সাঁতারু সোজাসুজি গেছে, মানে সোজাসুজি যাওয়া মানে আসলে ভাইয়া কি, এটা তো স্রোত তো কাজ করতেছে, স্রোত তো ইউ। আমি যদি সোজাসুজি নদী পার হতে চাই, মনে করে দেখো এটা কিন্তু লাস্টের কেসটা, 3 নম্বর কেসটা। আমি আগে বলছিলাম 3 নম্বর কেসটা আমাদের অনেক বেশি লাগে, তার মানে আমাকে একটু বেশি কোণে যাত্রা শুরু করতে হবে। তখন তুমি একদম সোজাসুজি নদীটা আসলে পার হয়ে যাবা, এই একদম সোজাসুজি নদীটা পার হয়ে যাবা। সোজাসুজি পার হতে গেলে এই ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে ডাব্লিউ। আচ্ছা, তাহলে একটা ইউ ভি একটা ডাব্লিউ পাচ্ছি। ওকে, এটা হচ্ছে সোজাসুজি নদীটা পার হয়েছে এবং এটা পার হইতে যে টাইমটা লাগছে ওইটা সময়টা আমাকে বলছে টি, এটা এটা পার হইতে টি সময় লাগে। আরেকটা কেস বলছে যে স্রোতের অনুকূলে তীর বরাবর ওই সেম দূরত্ব কভার করতে। তাহলে আমি ধরে নিয়েছি নদীর প্রস্থটা হচ্ছে ভাইয়া ডি, আমি ধরে নিয়েছি নদীর প্রস্থটা হচ্ছে ভাইয়া ডি, আমাকে এই ডি পরিমাণ ডিস্টেন্স যেতে টি সময় লাগছে। আবার আমাদেরকে বলছে এই ডি পরিমাণ ডিস্টেন্সে আমি যাব, কিন্তু এবার আমি কোন দিকে যাব, তীর বরাবর যাও। এই একটু কথাটা পড়ো, যেটা বলছে তীর বরাবর যাচ্ছি। এই কেস আসলে আমাদের বলছে স্রোতের অনুকূলে তীর বরাবর, তীর বরাবর কথাটা মানে তো হচ্ছে তীরের দিকে যাওয়া, তীর মানে তো হচ্ছে স্রোতের দিকে যাওয়া। তাহলে একটু কেসটা বুঝো, এখানে কি বলছে। এখানে আসলে আমাদের বলছে যে এই নদীটা এখন এই নৌকাটা আসলে কোন দিকে যাবে, স্রোত তো ভাই এদিকে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, আমরা এবার আসলে কি করব, স্রোতের দিকে যাব। মানে এবার কনসেপ্ট একটু বুঝো, যে আমাদের এই কেসে আমাদের বলতেছে যে আমরা এখন কোন দিকে যাব, আমরা আসলে স্রোতের দিকে যাব। স্রোতের দিকে যদি তুমি আরো ভি বেগে যাও, তুমি যদি আরো ভি বেগ নিয়ে যাও, তখন তোমার আসলে সেম পরিমাণ ডিস্টেন্স যাইতে, মানে এটা হচ্ছে ডি পরিমাণ ডিস্টেন্স এই সাইডে যাইতে, ডি পরিমাণ ডিস্টেন্স আসলে এদিক বরাবর যেতে তোমার কতক্ষণ সময় লাগবে। আচ্ছা, একটু কমন সেন্স চিন্তা করো তো, এটা আমাদের একদম ছোটবেলা, মানে ক্লাস আমরা 4-5 মনে হয় পড়ছে যে স্রোতের অনুকূলে স্রোতের প্রতিকূলে, এই কেসটাকে কিন্তু আসলে বলা হয় স্রোতের অনুকূলে, মানে স্রোতের দিকে যাওয়া। তখন কিন্তু তুমি ইউ স্রোত তোমাকে ঠেলতেছে, তুমিও ভি বেগে যাচ্ছ, তাহলে তুমি টোটাল ইউ প্লাস ভি বেগে ওই জায়গাটা ক্রস করবা। তখন তোমার টোটাল লব্ধিটা আসবে ডাব্লিউ ইকুয়াল টু ইউ প্লাস ভি।
আচ্ছা, এবং তুমি ওই টোটাল বেগটাতে আসলে ডিটা ক্রস করবা। তাহলে আমাদেরকে বলছে টি ওয়ান এবং টি টুর অনুপাতটা কত। এই কেসে টাইমটা হচ্ছে টি ওয়ান, এই কেসে টাইমটা হচ্ছে আমাদের, এই কেসে টাইমটা টি, একটা হচ্ছে টি ওয়ান। ওকে, আমরা একটু টিটা বের করার ট্রাই করি। প্রথমে প্রথমে টিটা আসলে কত আসবে। টি যদি বের করতে চাই, টিটা আসলে তো খুব সোজা, এটা ফর্মুলা আসলে ডি বাই ডাব্লিউ। আমি আগে বলছিলাম কেস নাম্বার ওই 3 নাম্বার যে সর্বনিম্ন দূরত্বের কেসটাতে ফর্মুলা সবসময় ইউজ করবো ডি বাই ডাব্লিউ। ওকে, তো এখন টি ইজ ইকুয়াল টু ডাব্লিউ এর মানটা তো আমি জানি, সেটা হচ্ছে ওই আমাদের কার স্কোয়ার, এটা হচ্ছে যে ভি এর স্কোয়ার মাইনাস ইউ এর স্কোয়ার, নৌকার বেগের স্কোয়ার মাইনাস স্রোতের বেগের স্কোয়ার। এটা ঠাস করে আমরা লিখে নিব, কারণ এটার ক্ষেত্রে ফর্মুলাটা টি ইজ ইকুয়াল টু ডি বাই ডাব্লিউ, এটা আমাদের জানা ফর্মুলা। 2 নাম্বার যে কেসটা আছে, এই কেসটা পাশে যে কেসটা, এটা তো তীর বরাবর গেছে। তীর বরাবর যেতে হলে টি ওয়ানটা কত আসবে। তীর বরাবর যেতে গেলে টি ওয়ানটা আসলে আমাদের আসবে, এটা কি ডি বাই ডাব্লিউ আসবে না, এটা কিন্তু আসবে তোমার ডি ডিভাইডেড বাই, হ্যাঁ ডাব্লিউ আসবে ঠিক আছে, কিন্তু এখানে ডাব্লিউটা, এখানে লব্ধিটা আসলে, এটা লব্ধি বেগেই তো পার হয়েছে ডি ডিস্টেন্সটা, এবং ওই লব্ধির মানটা আসলে এইটা হবে না। এটা হচ্ছে সোজাসুজি পার হওয়ার ক্ষেত্রে, ওখানে লব্ধির ফর্মুলাটা হচ্ছে আমাদের ইউ প্লাস বি, এখানে আমি লিখে রাখছি যে সেটা হচ্ছে ইউ প্লাস বি, সে টোটাল বেগে পার হবে। তো এখানে ফর্মুলাটা টি ওয়ানটা আসবে ডি ডিভাইডেড বাই ইউ প্লাস ভি, এটা হচ্ছে তোমার টি ওয়ান এর ফর্মুলা। একটা আমি টি পাচ্ছি, একটা টি ওয়ান পাচ্ছি। আমাকে চাইছেটা কি, একটু চিন্তা করো যে আমার থেকে কি চাইছে এখান থেকে। আমার থেকে চাইছে যে তাদের অনুপাতটা কত, টি1 টি2 আসলে অনুপাতটা আসলে কত আসে। তো আমি এটাকে যদি 1 নম্বর সমীকরণ কনসিডার করি, এটাকে যদি আমি 2 নম্বর সমীকরণ কনসিডার করি, তাহলে আমি যদি দুইটাকে ভাগ করে দিই আমাদের আনসার চলে আসবে। তো আমাদেরকে টি1 বের করতে বলছে, তো আমি 1 নাম্বারকে আসলে ভাগ করব 2 নাম্বার দ্বারা, 1/2। যদি 1/2 করে দেখো কি পাও এখান থেকে। তো প্রথমে আসবে উপরে, টিটা তো উপরে আসবে, তাহলে তাহলে টি ডিভাইডেড বাই আসলে টি1 সমান তুমি লিখতে পারবা, সেটা হচ্ছে যে উপরে মানটা আসবে ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই, এটা ডি ডিভাইড বাই ইউ প্লাস ভি, এরকম আসে। সো এটা ভাগের নিয়ম অনুসারে উল্টে যাবে, ভাগের নিয়ম অনুসারে যদি উল্টে যায়, এটা আসবে ডি রুট ওভার ভি স্কোয়ার, এখানে লিখতে পারবো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ভাগের নিয়ম অনুসারে উল্টে গেলে ইউ প্লাস ভিটা উপরে চলে যাবে, ডিটা আবার নিচে চলে আসবে। তাহলে ভাই ডিটা তো কিন্তু কেটে যাচ্ছে, নিচে একটা এ প্লাস বি এ মাইনাস বির ফর্মুলা ইউজ করা যায়। তাহলে এটা যদি ফর্মুলাটা ইউজ করি, এটা আসবে ইউ প্লাস ভি ইন্টু ইউ মাইনাস ভি। তো রুটটা আলাদা আলাদা করে দাও, উপরে যে রাশিটা আছে ওটাকে একটু টেকনিক্যালি লেখা যায়, সেটা হচ্ছে রুট ওভার ইউ প্লাস বি ইন্টু রুট ওভার ইউ প্লাস বি। কারণ ভাইয়া √5 ইন্টু √5 করলে কি আসে, এটাই কিন্তু 5ই আসে, তাই না? কেন আসে, ওই যে দুইটা আসলে রুট গুণ করলে আসলে ওই সংখ্যাটাই আসে। সো আমি উপরের এই আইডিয়াটা এখানে উপরে ইউজ করছি, ডিভাইডেড বাই নিচে আসলে কি আসতেছে, নিচে রুটটা আলাদা আলাদা করে দাও, এটা আসবে ইউ প্লাস ভি ইন্টু রুট ওভার আসলে ইউ মাইনাস ভি। সো এখানে ইউ প্লাস বি কিন্তু কেটে যাচ্ছে। তা আমি যদি আসলে মানটা বের করি, এটা আসবে রুট ওভার ইউ প্লাস ভি ডিভাইডেড বাই রুট ওভার ইউ মাইনাস ভি। কেমন? সো এইভাবে আসলে আমাদের টি1:টি2 মানটা চলে আসছে। এটা আসতেছে, এটা কার মান আসলে, বেসিক্যালি টি/টি1 এর মান। সো এটা বেসিক্যালি টি/টি1 এর মান। সো অনুপাত আকারে যদি তুমি লিখো, তাহলে আমাদের আনসারটা মিলে গেছে আর কি, যে টি1 মানে ভাগ আকারে লেখা মানে অনুপাত আকারে লেখা, আসবে রুট ওভার আমাদের ইউ প্লাস বি ইস টু রুট ওভার ইউ মাইনাস ভি। সো এইটা হচ্ছে আমাদের আনসার। ওকে, সো এভাবে আমরা এই প্রুফটা করতে পারবো। আশা করি এটা বুঝতে পারছো। সো আমরা এবার চলে যাচ্ছি আমাদের একটা ম্যাথে, এইটাও আসলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এন্ড এটা একটু ট্রিকি ম্যাথ, এটা অনেকে আসলে প্রথমে ধরতে পারে না যে ম্যাথটা আসলে কিভাবে কাজ করে। তো প্রশ্নে যদি একটু কঠিন হয় তাহলে আসলে এটা দিতে পারে, এটা আসলে অনেক স্টুডেন্টরা ভুল করে। তো এখানে একটা কথা আছে, কথাটা আমরা একটু ক্লিয়ার করব, তার জন্য ম্যাথটা আমরা একটু পড়ি যে কি বলছে। তো এখানে বলছে যে এক ব্যক্তি সোজাসুজি টি1 সময়ে একটি নদী পারাপার করতে পারে, তীর বরাবর নদীর প্রস্থের সমান দূরত্ব গিয়ে আবার আবার ফিরে আসতে টি2 সময় লাগে। ওকে, তাহলে ভাই এখানে ইম্পর্টেন্ট লাইনটা আমি একটু মার্ক করে দিই, সেটা হচ্ছে ভাইয়া যে পারাপার, এই কথাটা ইম্পর্টেন্ট, পারাপার। আচ্ছা, তারপর হচ্ছে যে আবার এখানে একটা বলছে সমান দূরত্ব গিয়ে এবং ফিরে আসতে, গিয়ে আবার ফিরে আসতে টি2 সময়। ওকে, তাহলে দুইটা কথা আমি একটু মার্ক করলাম। তাহলে আমি একটু প্রথম লাইনটা আবার পড়ি, এক ব্যক্তি টি1 সময় একটা নদী পারাপার হতে পারে। তাহলে ভাই আমার একটা নদী লাগবে, তারপর আমি লাইনটা আবার বলতেছি যে এখানে একটা নদী আছে। ওকে, এটা হচ্ছে নদীটা। তো আমি
একটু এই নদীটাকে যদি একটু ভাগ করি দুইটা রিজিয়নে, সাপোজ এই দুইটা রিজিয়নে ভাগ করলাম। আচ্ছা, তো এখান থেকে আমার একটা নৌকা আছে, নৌকাটা T1 সময়ে পারাপার হইতে পারে। পারাপার কথাটা মানে হচ্ছে পার আপার মানে তো হচ্ছে তোমার যাব এবং গিয়ে ফিরে আসবো। তার মানে এইখানে অনেক স্টুডেন্ট শুধু পার হওয়াটা আসলে চিন্তা করে, তো এই জন্য অনেকে এটা মিলাইতে পারে না। সো এটা মেইন কনসেপ্টটা ভাইয়া হচ্ছে যে যাবে এবং গিয়ে আবার ফিরে আসবে। তাহলে আমি নদীটা কিভাবে যাচ্ছি এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এখানে একটা কনসেপ্ট লেখা আছে যে এটা কিভাবে যাচ্ছে, এটা সোজাসুজি পার হচ্ছে, সোজাসুজি পারাপার হবো। তার মানে কেস নাম্বার কোনটা, ওই 3 নাম্বারটা মনে আছে, ওই লাস্টের কলামটা, ওই সর্বনিম্ন দূরত্বেরটা। তো সর্বনিম্ন দূরত্বে যদি পার হতে চাই, স্রোত তো ভাইয়া কাজ করতেছে এদিকে, স্রোত তো ইউ এদিকে কাজ করতেছে। আচ্ছা, তো এখন আমি যদি সর্বনিম্ন দূরত্বে পার হতে চাই, আমার থেকে তার থেকে বেশি বেগে নৌকাটা চালাতে হবে, বেশি বেগে এদিকে, সরি বেশি অ্যাঙ্গেলে চালাতে হবে, 90 ডিগ্রি থেকে বেশি অ্যাঙ্গেলে। আচ্ছা, তো এখন তাহলে আমি আসলে সোজা যাওয়ার চান্স আছে, সোজা গিয়ে আমি আসলে ওপর প্রান্তে গিয়ে পৌঁছালাম। ফাইন, এই প্রান্তে গিয়ে লব্ধি বেগে পৌঁছালাম, লব্ধিটা হচ্ছে ডাব্লিউ। এখন ওখানে গিয়ে কিন্তু আমি বসে নাই, ওখান থেকে গিয়ে ওই ওই পার্টটা টাচ করে আমি আবার উল্টা দিকে কিন্তু রওনা দিব। এখন স্রোত কিন্তু কোন দিকে কাজ করতেছে, স্রোত কিন্তু এই সাইডে কাজ করতেছে, এই সাইডে। তখন আমি কিন্তু আবার এদিক থেকে নৌকাটা আবার সোজাসুজি কিন্তু পারাপার করতেছে, মানে আমি আবার সোজা যাব, সেম পথে ফিরে আসবো। তখন আমার থেকে কিন্তু তার থেকে আবার বেশি কোণে জাম করতে হবে, তখন আমি আবার এই ডিস্টেন্সটা আবার ক্রস করব, সেম রাস্তা, সেম রাস্তা আমি আবার ক্রস করব। তার মানে আমি ভাইয়া এই ডি পরিমাণ ডিস্টেন্স, নদীর প্রস্থটা যদি ডি হয়, এটাকে দুইবার ক্রস করতেছে। তো আমি একটা পার্ট চিন্তা করতেছি, কারণ জিনিসটা সিমেট্রিক। তো আমি আসলে যদি সিমেট্রিক জিনিসটা চিন্তা করি, নদীর প্রস্থটা হচ্ছে ভাই ডি, তাহলে এই ডিটাকে সেম পরিমাণ ডি তুমি দুইবার ক্রস করবা সিমেট্রিক ওয়েতে। তো যেতে সিমেট্রিক ওয়ে, তোমার আসলে এখানে এত প্যারা খাওয়ার দরকার নেই, তুমি 2D নিয়ে কাজ করতে পারবে আর কি। আচ্ছা, তার মানে এটাকে জাস্ট এতটুকু মাথায় রাখো, ডিটাকে আমি এখানে এই প্রথম কেসে দুইবার ক্রস করতেছি। আচ্ছা, সেম সেম স্পিডে কিন্তু ক্রস করতেছি। আচ্ছা, প্রথম কেসটা গেল। সেকেন্ড কেসটা বুঝো, বলতেছে তীর বরাবর, এইখান থেকে তীর বরাবর প্রস্থের সমান দূরত্ব গিয়ে আবার ফিরে আসতে T2 সময় লাগে। তার মানে এবার কিন্তু আমরা তীর বরাবর যাচ্ছি, তীর বরাবর। এই কেসটা মনে হয় একটু আগেও দেখছিলাম। সেটা হচ্ছে আমি যাব এদিক বরাবর, এই ডিস্টেন্স বরাবর যাচ্ছি। ওকে ফাইন, এই ডিস্টেন্স এদিকে ইউ কাজ করতেছে, আমিও ভি বেগে এক্সট্রা বেগ নিয়ে আমি এখান থেকে যাচ্ছি, এদিক থেকে আমিও একটা বেগ জেনারেট করতেছি, সেটা হচ্ছে ভি। আচ্ছা ফাইন, তো এখন এদিকেও আমি কতটুকু ডিস্টেন্স যাচ্ছি, এদিকেও আমি ডি পরিমাণ ডিস্টেন্সই কিন্তু যাচ্ছি, ডি পরিমাণ ডিস্টেন্স আমি যাব এবং গিয়ে আবার ফিরে আসবো। আচ্ছা, এখন ডি পরিমাণ ডিস্টেন্স যদি গিয়ে আবার যদি ফিরে আসতে হয়, তাহলে একটু খেয়াল করো এখানে আসলে কি ঘটতেছে। যাওয়ার টাইমে বেগটা আসলে কিন্তু যোগ হবে, কারণ তুমি যখন স্রোতে যাচ্ছ তখন তুমি অনুকূলে আছো। তুমি যখন আবার ফিরে আসবা এই সাইড থেকে, তুমি যখন এই সাইডে যখন তুমি আসছো, এই সাইড থেকে তুমি যখন আবার ফিরে আসবা, ফিরে আসতে যাবা, তখন কিন্তু বেগটা ইউ প্লাস বি থাকবে না, তখন কিন্তু তোমার উল্টা দিকে, তখন তুমি স্রোতের প্রতিকূলে আসো। তো এখানে স্রোতের বেগটা ভাইয়া ভি, স্রোতের বেগটা কিন্তু এখানে আমি একটু উল্টা লিখছি ভাই, স্রোতের বেগটা আসলে ভি। এটা হচ্ছে যে স্রোতের বেগটা বি, আমাদের নৌকার বেগটা হচ্ছে ইউ, স্রোতের বেগটা হচ্ছে এখানে ভি। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমি যখন উল্টা দিকে ফিরে আসব, তখন আমার বেগটা আসলে হয়ে যাবে ইউ মাইনাস বি, নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ হবে। এখানে অবভিয়াসলি ইউটা বড়, স্বাভাবিক, এখানে আসলে ইউটা বড় হইতে হবে, কারণ তোমার যদি ইউ কখনো যদি বড় না হয়, তুমি নদীটা কখনো পার হইতে পারবে না, এটা হচ্ছে লজিক আর কি। আচ্ছা, তো তাহলে আমাদের মোটামুটি আসলে আইডিয়া ক্লিয়ার। এখন আমরা হচ্ছে জাস্ট জিনিসটা একটু দেখি। প্রথমে T1টা আমি একটু বের করার ট্রাই করি, T1টা আসলে কি হবে। T1টা বেসিক্যালি আমাদের হবে, T1টা T1টা যদি আমি দেখতে চাই, সো T1 এর কেসটা আমি যদি বলি, T1টা আসলে আমাদের আসতেছে, এটা কিন্তু T1টা হচ্ছে ডি কে দুইবার ক্রস করতেছে, এই কেসটা T1 আছে তোমার ডি কে দুইবার ক্রস করতেছে, তার মানে 2D পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে। কত বেগে, এই ডাব্লিউ বেগে, সোজাসুজি যে বেগটা আছে, কারণ ওটাই বেসিক্যালি নদীটাকে পার করতেছে। তাহলে প্রথম কেসে ফর্মুলাটা হচ্ছে 2D ডিভাইডেড বাই ডাব্লিউ। সো এখান থেকে T1 এর মানটা বের করতে চাই, সেটা আসবে 2D ডিভাইডেড বাই ডাব্লিউ এর মানটা আসলে বলতে চাচ্ছি, এটা আসবে ভাই ইউ স্কয়ার, এখানে ফর্মুলাটা আসবে ভাই ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। এই ক্ষেত্রে ফর্মুলাটা আসবে এরকম, T1 is equal to 2D divided by u square minus v square. ওকে, সেকেন্ড কেসে, এই কেসে তোমার ফর্মুলাটা হচ্ছে, এটা হচ্ছে T2, T2 হচ্ছে পারাপার, মানে ওই ডিস্টেন্সটা যাবে এবং সেম ডিস্টেন্স ফিরে আসবে। তো এই T2টাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে যাওয়ার যাওয়ার বেলায়, একটা হচ্ছে আসার বেলায়। সো T2 যেটা আছে, T2 কে দুইটা পার্টে ভাগ করতেছি। একটা হচ্ছে তোমার যাইতে যে টাইমটা লাগবে, সেটা হচ্ছে T2 প্রাইম, আর একটা হচ্ছে আসতে যে টাইমটা লাগবে T2 ডাবল প্রাইম। মানে যাইতে যে টাইমটা লাগতেছে সেটা হচ্ছে স্রোতের অনুকূলে। সো T2টা হচ্ছে দুইটা জিনিসের সমষ্টি।
সো যাইতে তোমার যে টাইমটা যে ডিস্টেন্সটা কভার করতেছে ওটা হচ্ছে ডি, এবং ওটা যত বেগে যাচ্ছি ওটা হচ্ছে ইউ প্লাস ভি, তাদের যোগফলটা, কারণ যাওয়ার ক্ষেত্রে অনুকূল, সেটা আসবে ইউ প্লাস ভি। আচ্ছা, আসার বেলায় চিন্তা করো, টি টু প্রাইম হচ্ছে আসতে যে টাইম লাগে, এটা টোটাল সমষ্টিটা হচ্ছে আমাদের টি টু। সো টি টু ডাবল প্রাইমটা চিন্তা করো, টি টু ডাবল প্রাইমটা হচ্ছে তুমি ডি পরিমাণ ডিস্টেন্স এবার আসতেছো, কিন্তু এবার একটু কম বেগ নিয়ে আসবে কারণ তুমি প্রতিকূলে আসো, তখন এটা আসবে ভাই ইউ মাইনাস ভি। ওকে ওকে, এখানে সাঁতারুর বেগটা মনে হয় এখানে উল্লেখ করা নাই, সাঁতারুর বেগটা হচ্ছে ভাইয়া আসলে ইউ, কেমন, সাঁতারুর বেগটা হচ্ছে ইউ। ওকে, এখন আমি যদি এখানে চিন্তা করি যে টি টুটা আসলে কি আসবে, টি টুটা আসবে এখানে লসাগুটা নাও, এখানে আসলে এখন জাস্ট সিম্পলি ক্যালকুলেশন, লসাগুটা আসবে তোমার ইউ প্লাস ভি ইন্টু ইউ মাইনাস ভি, আর এখানে উপরে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তো তাহলে আসলে ভাই আসবে ডি ইন্টু, প্রথমে এখানে যদি ক্যালকুলেশন করতে চাই এটা ইউ মাইনাস বি, এটা আসবে ডি ইন্টু ইউ প্লাস বি, ডিটা কমন নিয়ে ফেলা যায় এবার, তো টি টু সমান আসবে, নিচে আসলে ক্যালকুলেশন করলে ভাই আসলে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার আসবে, আর উপরে ভাই আসলে ডিটা কমন নিয়ে ফেললাম, কমন নিয়ে ফেললে আসতেছে ইউ মাইনাস ভি প্লাস আসতেছে আমাদের ইউ প্লাস বি, তো এখানে কেটে যাচ্ছে ভাই ভিটা, তাহলে টি টু সমান লেখা যাচ্ছে যে ডি ইন্টু আসলে টু ইউ ডিভাইড বাই ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এটা আসতেছে টি টু। আচ্ছা, এটা হচ্ছে টি টু, টি টু মানটা আসলে পেয়ে গেলাম, আর এখানে ভাই আমরা টি ওয়ানটাও আগে বের করে রাখছি, তো এবার হচ্ছে ভাই জাস্ট সিম্পলি ক্যালকুলেশন, এখানে যদি আমি টি ওয়ান টি টুর অনুপাত চাইছে ভাই, ইস্টু চাইছে কত ইস্টু কত, সো আমি যদি টি ওয়ান ইস্টু টি টু বের করতে চাই তাহলে আসলে জাস্ট সিম্পলি ভাগ দিতে হবে, আমরা যদি এই কাজটা করি যে টি ওয়ান ইস্টু টি টু মানে তো হচ্ছে এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি, এটাকে ভাই আমি 2 নম্বর সমীকরণ নাম দিচ্ছি, সো আমি জাস্ট সিম্পলি 1/2 করব, সো এখানে 1 ডিভাইডেড বাই 2, 1 নম্বরকে 2 নম্বর দ্বারা ভাগ করলে তাহলে টি ওয়ান ডিভাইডেড বাই আসবে টি টু, তাহলে মানটা আসলে দাঁড়াবে, এই জায়গায় মানটা হচ্ছে টু ডি ডিভাইডেড বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে টি টুর মানটা আসতেছে টু ডি ইউ ডিভাইডেড বাই ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। আচ্ছা, এবার ভাগের নিয়ম অনুসারে যদি এটা উল্টে যায় আসবে টি ওয়ান বাই টি টু, এই মানটা আসলে দাঁড়াবে টু ডিটা আসলে এভাবে আসবে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইন্টু, এটা উল্টে গেলে আসবে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই টু ডি ইউ। সো অনেক কিছু কেটে যাচ্ছে, তো অনেক কিছু টু ডি কেটে যাচ্ছে এখান থেকে, আর আসলে একটা রুট কেটে যাবে, তাহলে ভাই দিন শেষে টার্মটা কি থাকবে, টার্মটা থাকবে টি ওয়ান ইস টু টি টু, টি ওয়ান বাই টি টু, তাহলে মানটা উপরে যদি ক্যালকুলেশন করে ফেলি এই রুটটা আর এটা যদি কেটে যায়, এটা টেকনিক্যালি কাটবে, এটা একটা একটা উপরেরটা রুট আকারে থাকবে, তাহলে রুট ওভার উপরের টার্মটা আসবে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, আর নিচে শুধু দেখবো যে ইউ পরে আছে, তাহলে আলটিমেটলি ফাইনাল আনসার আমরা কি পাচ্ছি যে টি ওয়ান ইস টু টি টু সমান আসতেছে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইস টু ইউ, এটা কিন্তু প্রুফ করতে বলছে, সো এটাই আনসার, প্রমাণিত। কেমন, সো এই ধরনের ম্যাথগুলো পরীক্ষায় আসে, তো আমাদের এই ছিল নদী নৌকা রিলেটেড আমাদের যতগুলো ম্যাথ আছে এগুলা, সো এগুলো একটু আমাদের একটু দেখে রাখবো, এখন পরবর্তী টপিক আমরা শুরু করব, পরবর্তী টপিক হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ, সো আপেক্ষিক বেগ দেখার আমন্ত্রণ রইল।